where the mind is without fear and the head is held high, where knowledge is free. কি রেডি? নমস্কার সদ্য সুধীমণ্ডলী এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি দীপঙ্কর দাস, চাচর সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ইতিহাসের সহশিক্ষক। আজকে দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় অতীত স্মরণ সম্পর্কে আলোচনা করব। আদিম যুগে অর্থাৎ খাদ্য সংগ্রাহক এবং পশুপালনের যে যুগ, যেই সময় মানুষ খাদ্য সংগ্রহ করত এবং পশুপালন করে তাদের জীবন ধারণ করত, সেই সময় মানুষের নিরাপত্তার অভাব ছিল এবং এর সাথে তাদের ব্যস্ততাও ছিল তুঙ্গে। অর্থাৎ দৈনন্দিন তাদের এই খাদ্য সংগ্রহ বা পশুদের নিয়ে বিভিন্ন জায়গায় যে বিচরণ করা, এই সময়কালে তারা সারা দিন ধরে বা দিনের বেশিরভাগ সময় তারা কিন্তু ব্যস্ত থাকে। পরবর্তীকালে যখন কৃষি পদ্ধতির উদ্ভাবন হয় বা কৃষিকাজ যখন তারা শুরু করে, সেই সময়কালে মানুষের হাতে অবসর সময় এলো এবং এই অবসর যে সময়, এই অবসর সময়ের কালেই জনশ্রুতির আবির্ভাব। অর্থাৎ এই অবসর সময় যাপনের জন্য বা এই যে তাদের যে এই সময় যে বিনোদন, এই বিনোদনই ছিল হচ্ছে জনশ্রুতি। অতীত স্মরণের প্রথম যে জিনিসটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে জনশ্রুতি। তৎকালীন সমাজ ব্যবস্থায় বা বলতে গেলে তৎকালীন যে কৃষক পরিবার, সেই কৃষক পরিবারের যে যারা নারীরা ছিলেন, অর্থাৎ ঠাকুমা, জেঠিমা, কাকিমা, দিদিমা, এই যারা নারীরা ছিলেন, তারা সেই পরিবারের শিশু, কিশোর, কিশোরীদের নানান গল্পকথা শোনাতেন এবং এই যে গল্পকথা, সেগুলো হচ্ছে জনশ্রুতি। গল্পকথাগুলো পরবর্তীকালে বংশ পরম্পরাগতভাবে অতীত থেকে এসে বর্তমান এক প্রজন্ম থেকে আরেক যে প্রজন্মের মধ্যে অতিবাহিত হয়ে এসেছে। এখন এই জনশ্রুতি নিয়ে আলোচনার আগে আমাদের একটু আলোচনা করতে হবে যে ইতিহাস কী। ইতিহাস হচ্ছে এমন একটা বিষয়, যেই বিষয়ে সঠিক ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ এবং সুনির্দিষ্ট সন তারিখ এর ভিত্তি করে ইতিহাস রচনা হয়। কিন্তু এক্ষেত্রে যদি উল্টোটা ঘটে, অর্থাৎ সঠিকভাবে যদি সন তারিখ আমরা না পাই বা সঠিক যদি তথ্য বিশ্লেষণ করে উঠতে আমরা না পারি, তখনই সেটা হচ্ছে জনশ্রুতি। এবং এই যে জনশ্রুতিগুলো, একটা উদাহরণ দিয়ে বলি, সমুদ্রের ঢেউ যেমন সামনের ঢেউকে কোনোদিনও ছুঁতে পারে না, সেরকম অতীতও কখনোই বর্তমানে আসতে পারে না। কিন্তু এই জনশ্রুতির মাধ্যমে অতীত থেকে বহু গল্পকথা, সেগুলো প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মাধ্যমে বর্তমানে এসে পৌঁছে।
এখন এই জনশ্রুতিগুলো অনেক ধরনের হয়, যেমন পৌরাণিক কাহিনী, গল্প কথা, লোক কথা, মৌখিক ঐতিহ্য, স্মৃতিকথা, পৌরাণিক কাহিনী, গল্পকথা, লোককথা, মৌখিক ঐতিহ্য এবং স্মৃতিকথা, এছাড়াও আরও অনেক রকম হতে পারে। তো এইখানে বিভিন্ন রকমভাবে এই জনশ্রুতিগুলো প্রচলিত হয়ে আসছে সে আদিমকাল থেকে। এখন এই যে জনশ্রুতি, সেগুলো অতীত সময়ের সমাজ, তাদের সামাজিক যে অবস্থান, তাদের খাদ্য, বাসস্থান, জ্ঞান বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা পেয়ে থাকি, বা সেই সময়কালীন যে আমাদের আয়না এই জনশ্রুতির মাধ্যমে পেয়ে থাকি। কিন্তু যত দিন যায় আমাদের স্মৃতি ঝাপসা হয়ে ওঠে, এবং এই স্মৃতি ঝাপসা হওয়ার জন্য এই জনশ্রুতিগুলোতে বিভিন্ন রকম কাল্পনিক বিষয়, মিথ্যা এবং অতিরঞ্জিত হয়ে পড়ে। ফলে জনশ্রুতিগুলো যে সময় উৎপত্তি, সেই সময় থেকে প্রজন্মের পর প্রজন্ম এটা অতিবাহিত হয়ে এসে, প্রবাহিত হয়ে এসে বর্তমানকালে একটা কাল্পনিক একটা বিষয়ে রূপান্তরিত হয়। এখন কথা হচ্ছে জনশ্রুতিগুলোর উদ্ভব কী করে হলো, বা কী করে বহির্বিশ্ব জানল। এক্ষেত্রে বলি, অষ্টাদশ শতকের পূর্বে জনশ্রুতি সম্পর্কে বহির্বিশ্বের কাছে ছিল অজানা একটা বিষয়। কিন্তু অষ্টাদশ শতকে নৌপথ আবিষ্কার, বা বিশেষ করে জলপথের আবিষ্কার, এবং তার সাথে সাথে বিভিন্ন দেশ আবিষ্কার বা সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা এরকম বিস্তীর্ণ যে অংশের অনেক অনেক দেশ তারা আবিষ্কার করে। এক্ষেত্রে বিশেষ যে ভূমিকা নেয় সেটা যে খ্রিস্টান পাদ্রীরা। তারা সেই সময়কালীন খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেই সময়কালীন প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত কৃষক সমাজ বা সেই সময়কালীন যে সমস্ত মানুষজন, তাদের সাথে কথোপকথনের মাধ্যমে তারা জানতে পারে যে এইখানে অতীতকালের থেকে অনেক জনশ্রুতি প্রচারিত। তারা সেগুলোকে সংগ্রহ করে এবং এগুলো সংগ্রহ করে পরবর্তীকালে তারা বহির্বিশ্বের কাছে জনশ্রুতিগুলোকে তুলে ধরে। এই যে যে ইয়েগুলো আর কি, জনশ্রুতিগুলো, এই জনশ্রুতিগুলোর প্রথম যিনি কাজটা করেছিলেন সেটা হচ্ছে জার্মানির দুই ভাই, একটা হচ্ছে জেকব গ্রিম, একটা উইলহেম গ্রিম। 1812 খ্রিস্টাব্দে জার্মানির এই দুই ভাই জেকব গ্রিম এবং উইলহেম গ্রিম, এই দুজন জার্মানির কৃষকদের কাছ থেকে অনেক পরিমাণে তারা এই জনশ্রুতিগুলো সংগ্রহ করে, এবং তারা সংগ্রহ করে 1812 খ্রিস্টাব্দে তারা এগুলো একটা সংকলন করে। ভারতবর্ষের ক্ষেত্রে ঠিক একই বছরে, অর্থাৎ 1812 খ্রিস্টাব্দে ভারতবর্ষের ক্ষেত্রেও আমাদের বাংলাদেশের যিনি খ্রিস্টান পাদ্রী ছিলেন উইলিয়াম কেরি, তিনিও বাংলাদেশের প্রায় 150টি এই জনশ্রুতিগুলোকে সংগ্রহ করে তিনি একটা সংকলন করেন। এবং এই যে সংকলনের যে নাম তিনি দেন ইতিহাস মালা, অর্থাৎ উইলিয়াম কেরি, পাদ্রী উইলিয়াম কেরির যে সংকলন, সেই সংকলন থেকে তিনি নাম দেন ইতিহাস মালা। আমি এখানে ছোট্ট করে লিখে রাখছি, 1812 খ্রিস্টাব্দ উইলিয়াম কেরি
বইয়ের নাম ইতিহাসমালা। এই গ্রন্থের মাধ্যমে বাংলাদেশের প্রায় 150টি জনশ্রুতিকে উইলিয়াম ক্যারি সংকলিত করেন। এখন এই জনশ্রুতিগুলো দু প্রকারের হয়, একটা হচ্ছে দেখা, একটা না দেখা। আমাদের কাছে দেখা জনশ্রুতি বলতে সেই বিষয়টা যে অতীতের সময়, অর্থাৎ অতীতকালে সেই সময়কালীন কোনো ঘটনা, সেই সময়কালীন যে সমস্ত জনসাধারণ তারা সেটা প্রত্যক্ষ করেছিলেন এবং এই প্রত্যক্ষ তারা যখন করেছেন, ফলে এটা একটা দেখা জনশ্রুতি। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি সিরাজদৌল্লার সময়কালীন যে বিভিন্ন যে সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে এখনও ঘটনা পরম্পরা এবং আমরা সেটা প্রচলিত আছে। আবার অদেখা, অদেখা হচ্ছে ঠিক তার উল্টো। কীরকমভাবে অতীতে এমন এমন কিছু কিছু আছে জনশ্রুতি যেগুলো মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু অদেখা, সেই সময়েও মানুষ কেউ দেখেনি। যেমন উদাহরণ হিসেবে আমরা যেটা আলোচনা করতে পারি যে সৃষ্টি আদিকাল থেকে, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি আদিকাল থেকে পৃথিবী একটা কচ্ছপের পিঠের উপর আসীন। কচ্ছপ যখন সে নড়ে, পৃথিবীটাও কিন্তু তখন সে নড়ে এবং এর ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে এই যে পৃথিবী কচ্ছের উপরে আসীন এবং সেখান থেকে যে ভূমিকম্পের উৎপত্তি, এটা কিন্তু একটা কাল্পনিক কথা। এটা কিন্তু সেই যুগে কোনো লোক কিন্তু দেখেনি, তাই জন্য সেটা হচ্ছে অদেখা। আর একটা যেটা বললাম দেখা, সেটা হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক আছে ঘটনা, যেমন সিরাজদৌল্লা হোক বা মীর কাসিম হোক, যাই হোক, সেগুলো সেই সময়কার মানুষ কিন্তু দেখেছে, সেগুলো যে প্রবাহিত হয়ে আসছে সেগুলো হচ্ছে এক ধরনের জনশ্রুতি। এখন জনশ্রুতিগুলি যে বিভিন্ন ধাপ আমি একটু আগে লিখেছিলাম, পৌরাণিক কাহিনী, গল্পগাথা, লোকগাথা, মৌখিক ঐতিহ্য, স্মৃতিকথা, এগুলোর মধ্যে প্রথমটা যেটা, সেটা পৌরাণিক কাহিনী, সেই বিষয়ে আজকে আলোচনা করছি। প্রাগৈতিহাসিক যুগ আমরা এমন একটা সময়কে বলি যে সময় কোনো লিখিত উপাদান নেই, অর্থাৎ এমন একটা সময় যেই সময়কালের ইতিহাস লিখতে গেলে আমাদের কাছে লিখিত কোনো উপাদান নেই। অনেকটা আমরা এই জনশ্রুতির উপর কিন্তু মানে নির্ভরশীল সেই সময়কালীন ইতিহাস রচনার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যে আমাদের প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে যা আমাদের সহায়তা করে সেটা হচ্ছে পৌরাণিক কাহিনী বা মিথ। এই মিথ যেগুলোকে বা পৌরাণিক কাহিনীগুলো থেকে আমরা সেই প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আমরা ইতিহাস রচনা করি। এবং এই পৌরাণিক কাহিনী হচ্ছে সাহিত্যের প্রথম ধাপ বা হচ্ছে মৌখিক ঐতিহ্য। যেমন উদাহরণ হিসেবে আমরা বলি বিশ্ব সংসারে যখন অসুরদের একাধিপত্য এবং একাধিপত্যশীল যে অসুর, তাদের হাত থেকে বিংশ সংসারকে রক্ষা করার জন্য বা বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য স্বয়ং ব্রহ্মা তার যে মানস কন্যা দুর্গার আবির্ভাব ঘটান এবং বিভিন্ন যারা সেই সময়কালীন যারা দেবতা ছিলেন তারা বিভিন্ন অস্ত্র দিয়ে এই অসুরদেরকে নিধনের জন্য দেবী দুর্গাকে তারা এতে পাঠান এবং মর্তে এসে অসুরদের সাথে দেবী দুর্গার যুদ্ধ হয় এবং অসুরদের হত্যা করে একটা সুন্দর শান্তির যে মানে বিশ্ব সংসার স্থাপন করেন। অর্থাৎ দুষ্টের এখানে হচ্ছে দমন এবং সৃষ্টির হচ্ছে পালন। এই যে উদাহরণ দেবী দুর্গা নিয়ে যে এই যে কথন, এই যে পৌরাণিক কাহিনী, এর উপরেই কিন্তু নির্ভর করে সেই সময়কালীন ইতিহাস। এখন পৌরাণিক কাহিনীর কী কী বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। প্রথম যেটা, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আগেই বলেছি জনশ্রুতিগুলো সমস্ত হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।
পৌরাণিক কাহিনীও তাই, এক প্রজন্ম থেকে আরেক যে প্রজন্ম অর্থাৎ বংশ পরম্পরাগতভাবে এই উত্তরাধিকার সূত্র হিসাবে আমরা পৌরাণিক কাহিনীগুলো পাই। দ্বিতীয়ত হচ্ছে প্রাগৈতিহাসিক বিবরণ। এর মাধ্যমে আমরা আমাদের কাছে একটা জিনিস যেটা পরিষ্কার, যে যখন আমরা এই পৌরাণিক কাহিনী দিয়ে ইতিহাস লিখতে যাচ্ছে, তো এমন সময়কালীন ইতিহাস যে সময় কোনো লিখিত উপাদান নেই, যা আমাদের এই কথনের উপর ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ধরে যে আমাদের মধ্যে যা পাচ্ছি, তো এই প্রাগৈতিহাসিক যে বিবরণ এর মাধ্যমে আমরা এই পৌরাণিক কাহিনীগুলো কিন্তু পেয়ে থাকি। তৃতীয়ত হচ্ছে বিষয়ের বিশিষ্টতা। অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে ভাষা কী, অর্থাৎ সেই যুগের যে কথন, একটা পৌরাণিক কাহিনী আমরা পেয়ে আসছি দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে কিন্তু এসে পৌঁছেছে, তাহলে কিছু তো সেই সময়কালীন থাকবে, অর্থাৎ সেই সময়কালীন নাম বা ভাষা বা যাই হোক, তাহলে আমরা সেই সময়কালীন অনেক কিছু আমরা জানতে পারছি, গল্প জানতে পারছি, ভাষা জানতে পারছি, অনেক নাম জানতে পারছি, অনেক কিছু সালও আমরা জানতে পারছি, বা সাল বা সেই একটা সময়কাল আমরা জানতে পারছি। চতুর্থ যেটা আছে পরিচয়ের ভিত্তি। এর মাধ্যমে অর্থাৎ পরিচয়ের ভিত্তি হচ্ছে এমন একটা সময়, অর্থাৎ প্রাগৈতিহাসিককালে এমন একটা সময় যেই সময়কালে আমাদের পরিচয় দিচ্ছে বিভিন্ন রাজবংশ, বিভিন্ন নাম, বিভিন্ন ঘটনা। যদিও এর মধ্যে কল্পকথা আছে, কাল্পনিক অনেক কিছু এর মধ্যে আছে, তা সত্ত্বেও আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে কিছু পরিমাণ হলেও আমরা এই পরিচয় পাচ্ছি সেই সময়কালীন। চতুর্থ বিধিনিষেধের স্বীকৃতি। এ পঞ্চমত অনেক নিয়ম কানুন, নিষেধ। আমরা যত আধুনিক হয়েছি, নিষেধ এর বা নিয়ম কানুনের কিন্তু অনেকটা কমেছে। তাহলে এমন একটা সময়, পৌরাণিক কাল এমন একটা সময়, যেই সময়কালে খুব স্বভাবতই নিষেধ বা নিয়মকানুন অনেক থাকবে। তাহলে আমরা সেই যুগের অনেক কিছু নিয়মকানুন বা কী করতে হয়, কী করতে হওয়া উচিত নয়, সেই সময়টা সম্পর্কে আমরা সেগুলো জানতে পারছি। এবং শেষ যেটা, অর্থাৎ নাম্বার 6 নাম্বার, জীবনের অর্থবহতা। জীবনের অর্থবহতা অর্থাৎ সেই যুগের মানুষের জীবন ধারণ কেমন ছিল, তাদের জীবন ধারণের উদ্দেশ্য কী ছিল, আমরা এই পৌরাণিক কাহিনীগুলোর মাধ্যমে সেখান থেকে জানতে পারছি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের পৌরাণিক কাহিনীর যেগুলো কী কী বৈশিষ্ট্য, সেই সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীকালে এই পৌরাণিক কাহিনী চর্চার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পৌরাণিক কাহিনী চর্চা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা আলোচনা করব। প্রথম যেটা, সেটা হচ্ছে পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যা। পুরাণ এমন একটা গ্রন্থ যা কিন্তু লিখিত নয়, বিভিন্ন সময়ে কালের মাধ্যমে সেগুলো আমরা পেয়ে থাকি, অর্থাৎ অলিখিত একটা গ্রন্থ। তাহলে এমন একটা গ্রন্থ পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যা, এর ঐতিহাসিক যে ব্যাখ্যাটা আমরা এটাই বলতে পারবো যে এমন একটা গ্রন্থ যেখান থেকে আমাদের উপাদান হিসাবে, অর্থাৎ ইতিহাসের উপাদান হিসাবে আমরা একটা সময়কাল সম্পর্কে জানতে পারি, কিন্তু এটা লিখিত নয়, অলিখিত। দ্বিতীয় হচ্ছে পশু কথা। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় নম্বর যেটা বললাম, পশু কথা। অর্থাৎ পুরাণ কিন্তু
মনুষ্য নিয়ে কিন্তু সেভাবে লিখিত নেই, পশুদের নিয়ে লেখা। এবং শুধু তাই না, পশুরা সেখানে মানুষের মতো আচরণ করছে, অর্থাৎ তারা কথা বলে, তারা বিভিন্ন কাজ করে, অর্থাৎ মানব সমাজে অর্থাৎ মানুষের যা যা কাজ সেই রকমই সেই সময়কালে পুরাণে যে সমস্ত গল্পকথাগুলো আছে সেখানে আমরা পশুদেরকে মানুষ রূপে আমরা দেখছি। 3 নম্বর হচ্ছে রূপকথা। এই রূপকথাতে বিভিন্ন আমরা গল্প পাই। যেমন এক দেশে এক ছিল রাজা, তার ছিল 2 রানী, 2 রানীর 3 ছিল সন্তান। অর্থাৎ এখানে এই রূপকথাতে আমরা এক ছিল রাজা, 2 ছিল রানী, 2 রানীর 3টে করে সন্তান ছিল। অর্থাৎ এখানে রাজা রানী বা সন্তান তাদের কোনো নাম আমরা পাই না, কিন্তু এরা গল্প পাই। এক্ষেত্রে এই পুরাণের এই রূপকথাতে কিন্তু এইভাবেই আমরা গল্পগুলো পেয়ে থাকি। চতুর্থ হচ্ছে পুরাণ ধর্মতত্ত্ব। পুরাণে আমরা পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যা পেলাম, পশু কথা পেলাম, রূপকথা পেলাম, এগুলো হচ্ছে পুরাণ ধর্মতত্ত্ব। খুব স্বভাবতেই এই যে গ্রন্থ অর্থাৎ পুরাণ, এখানে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ পুরাণের বেশিরভাগ বিষয়বস্তু হচ্ছে ধর্মকে কেন্দ্র করে, যা হচ্ছে পুরাণ ধর্মতত্ত্ব। পরবর্তীকালে যে সমস্ত আমরা পৌরাণিক কাহিনীগুলো পাচ্ছি, আমরা বিভিন্ন দেশের, ভারতবর্ষ বা আমরা ইউরোপের, যেমন গ্রিসের, রোমের, ইংল্যান্ডের বিভিন্ন দেশের আমরা এই পৌরাণিক কাহিনীগুলো পেয়ে থাকি। এক্ষেত্রে খ্রিস্টান ধর্মের যদি আমরা বলি, খ্রিস্ট ধর্মের যে পৌরাণিক কাহিনী আছে এখানে একটা সুন্দর একটা গল্প আছে। বলছে পৃথিবীতে যখন বিরাট একটা চলে এসেছে, বান চলে এসেছে অর্থাৎ বন্যা, সেই সময়কালে একটা নৌকার মধ্যে একজোড়া মানুষ এবং বিভিন্ন যে জীবজন্তু সব একজোড়া করে নিয়ে গিয়ে তাদেরকে রক্ষা করা হয়েছিল। এবং পরবর্তীকালে এদের দ্বারা বিভিন্ন রকমভাবে জীবজন্তু বা মনুষ্য সমাজের সৃষ্টি। এই যে একটা গল্প, পৌরাণিক এই যে কাহিনী, এটা কিন্তু আমরা খ্রিস্ট ধর্ম অর্থাৎ বাইবেলে এটা আমরা উল্লেখ করি বা এটা আমরা লক্ষ্য করি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের হিন্দুর যে বা হিন্দু ধর্মের যে কাহিনীর মধ্যে আমরা পাই, অর্থাৎ হিন্দু ধর্মের যেমন আমরা পাচ্ছি গুপ্ত যুগে কালিদাস নামক একজন লোক, যিনি ছিলেন একদমই নিরক্ষর, তিনি এমন একটা ডাল কাটছিলেন যে সেই ডালটা কাটলে সে কিন্তু নিচে পড়ে যাবে। ফলে এইরকম একটা অজ্ঞ লোক পরবর্তীকালে দেবী সরস্বতীর আশীর্বাদে তিনি অনেকগুলো সংস্কৃত গ্রন্থ কিন্তু লেখেন। এটা একটা এই হিন্দু ধর্মের মধ্যে পৌরাণিক কাহিনী। আবার গ্রিসের মধ্যে এসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস বিভিন্ন এরকম আমরা কিন্তু পৌরাণিক কাহিনী পাই। এবং এই পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে থেকে সেই যুগের যে গ্রিসের তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন ছিল, তাদের কী কী ছিল, ধর্ম, জ্ঞান, বিজ্ঞান, এগুলো আমরা সেই সময়কালে পেয়ে থাকি। আবার রোমের ক্ষেত্রে যদি আমরা ধরি পৌরাণিক কাহিনী আলোচনা করতে গেলে, তাহলে আমরা পাবো রোমের ক্ষেত্রে পাবো যে রোম সম্রাট রোমুলাস অগস্টুলাস তিনি কীভাবে রোম সাম্রাজ্য স্থাপন করলেন, রোমের কী কী ছিলেন, দেবদেবী ছিলেন, তাদের বিশ্বাস কী ছিল, তাদের অবিশ্বাস কী ছিল, এগুলো আমরা ওখান থেকে পাচ্ছি। তাহলে আমরা শুধু ভারতবর্ষ না, বিশ্বের যে বিভিন্ন দেশের যে পৌরাণিক কাহিনীগুলো, সেখান থেকেও আমরা লক্ষ্য করছি যে না, সেই যুগে বিভিন্ন দেশেও পৌরাণিক কাহিনী ছিল। পরবর্তীকালে হচ্ছে এই পৌরাণিক কাহিনীর গুরুত্বটা কী। পৌরাণিক কাহিনীর গুরুত্ব আলোচনা করলে প্রথমে আমাদের যেটা আলোচনা করছে সেটা সত্য
ঐতিহাসিক উপাদান। সত্য ঐতিহাসিক উপাদান। ইতিহাস আমি একটু আগে আলোচনা করেছি যে সঠিক সন, তারিখ বা ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে যেটা রচনা করা হয় সেটা হচ্ছে ইতিহাস। কিন্তু আমরা এমন একটা সময়কাল সম্পর্কে আলোচনা করছি বা এমন একটা সময়কাল ছিল যেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, সেখানে কিন্তু কোনো উপাদান নেই, বিশেষ করে লিখিত উপাদান নেই। ফলে সেই যুগ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই পৌরাণিক কাহিনী সহ বিভিন্ন যে জনশ্রুতিগুলো সেগুলোর উপর নির্ভর করতেই হবে। এবং এক্ষেত্রে এই সত্য ঐতিহাসিক উপাদান, এই সময়কালের বা এই পৌরাণিক কাহিনীগুলোর থেকে যে সমস্ত আমরা ঐতিহাসিক উপাদান পাচ্ছি সেগুলো হচ্ছে সত্য হিসাবে আমরা কিন্তু এটা আমরা বিশ্বাস করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে সময়কাল নির্ণয়। খুব স্বভাবতই উপাদান হিসাবে যখন আমাদের এই পৌরাণিক কাহিনী আছে, তাহলে এখানে একটা আমরা সময়কাল পেয়ে থাকি। একটা আবছা বা সঠিকভাবে তথ্য নির্ভর না হলেও একটা সময়কাল আমরা এখানে কিন্তু রচনা করতে পারি। আর ৩ নম্বর হচ্ছে বংশ তালিকা। পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে থেকে যে আমরা বংশ তালিকাগুলো পাই সেগুলো পরবর্তীকালে অনেক সময় আমরা সত্য বলে কিন্তু আমরা পেয়ে থাকি। অর্থাৎ ইতিহাস রচনা করতে গিয়ে ঐতিহাসিক তথ্য যখন আমরা রচনা করছি বা বিশ্লেষণ করছি, কিছু কিছু ক্ষেত্রে সেই সময়কালীন এই পৌরাণিক কাহিনী থেকে যে আমরা বংশলতিকা পাচ্ছি সেখান থেকে কিছু কিছু মিল আমরা কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ এখানে পৌরাণিক কাহিনীগুলিতে একটা বংশ তালিকা কিন্তু আমরা পাই। চতুর্থত সেটা হচ্ছে ধারাবাহিকতা। বর্তমান বা আধুনিক যুগে ইতিহাস রচনা ক্ষেত্রে বা ইতিহাস রচনা ক্ষেত্রে যে সেই অতীতের এমন একটা সময় যে সময় আমাদের কাছে কোনো উপাদান নেই, আর ইতিহাস যে আমরা রচনা করছি বর্তমান যুগে অনেক উপাদান, তাহলে সেই যে এমন একটা সময় যে সময় কোনো উপাদান নেই আর এখন অনেক উপাদান, এর মধ্যে যে লিঙ্ক অর্থাৎ ঘটনা পরম্পরায় সেই ধারাবাহিকতাটা কিন্তু আমাদের এই পৌরাণিক কাহিনী থেকে কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে এইভাবে ইতিহাসে পৌরাণিক কাহিনীর যে গুরুত্ব সেটা আলোচিত হলো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস যে বিষয়, সেই বিষয়ের প্রথম অধ্যায় যে অতীত স্মরণ, তার মধ্যে জনশ্রুতি এবং পৌরাণিক কাহিনী নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিনে পৌরাণিক কাহিনী সহ যে আরও অন্যান্য যে বিষয় অর্থাৎ কিংবদন্তি, লোককথা, গল্পকথা, মৌখিক ঐতিহ্য এবং স্মৃতিকথা, সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার।